হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে চলে এসেছি এসএসসির এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল এই সকল এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিই। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 11, যেখানে আলোচনা করব 3/7/2024 3/7/2024-এ সিএইচএসএল টায়ার 1-এর যে এক্সামটা হয়েছিল থার্ড শিফটে, তো সেই এক্সামের কোশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করব। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা সবাই ক্লাসটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, তো এই দুটো চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে যাবে, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো তার আগে, ক্লাস শুরু করার আগে আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি। জিকে, কাইন্ড অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ। জিকেতে থাকবে 6200 প্লাস এমসিকিউ প্রিভিয়াস ইয়ার, তার সঙ্গে প্লাস এক্সট্রা ডিটেলস। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পুরো 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর, ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর নোটস থাকবে, যেই সকল নোটসগুলো মানে সেই সকল টপিকগুলোকে এখানে দেওয়া হয়েছে যেগুলো এমটিএসে প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা শিফটে কোশ্চেন দেয়, সেই সকল টপিককে এখানে তুলে ধরা হয়েছে। তারই সঙ্গে ইংলিশ থাকবে 17 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বেসিক গ্রামার রুলস, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, এগুলো মিলে ইংলিশ একটা পিডিএফ তৈরি করা হয়েছে, মোট 4খানা পিডিএফ। এই পিডিএফটি তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 62945225252848 এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই যে পিডিএফ 4টা মূল্য মাত্র 199 টাকা রাখা হয়েছে। 4টা পিডিএফ পাবে 199 টাকায়। ঠিক আছে? লিমিটেড অফার, তো দেরি না করে যদি নিতে চাও তো অবশ্যই মেসেজ করে ফেলো। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কী রয়েছে দেখো, কোন রাজ্যে রাইকা উপজাতি পাওয়া যায়? রাইকা উপজাতি এটা কোন রাজ্যে পাওয়া যায়? কেরালা, মণিপুর, পশ্চিমবঙ্গ, না হচ্ছে রাজস্থান? সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, সঠিক অ্যান্সার আছে অপশান নাম্বার 4, রাজস্থান। রাজস্থানে দেখা যায় রাইকা উপজাতি। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ছত্তিশগড়। ছত্তিশগড়ের নিচের কোন লোকসঙ্গীতটি মহাকাব্য মহাভারতের উপর ভিত্তি করে তৈরি? মহাভারতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছত্তিশগড়ের কোন লোকসঙ্গীত? ঝুমার, পাণ্ডবনী, পানিহারি, না হচ্ছে মান্দ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, পাণ্ডবনী। পাণ্ডবনী হয়ে যাবে সঠিক আনসার। এই পাণ্ডবনী নৃত্যের অন্যতম বিখ্যাত শিল্পী হলেন কে? তিজেন ভাই। তাহলে তিজেন ভাই ইনি কোন নৃত্যের সাথে যুক্ত না, হচ্ছে পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত, যেটা অলরেডি আগে কিন্তু এমটিএস বা জিডির এই সকল এক্সামে কিন্তু এসছে। তো তার জন্য এই নোটসটা দিয়ে দিলাম তোমাদের জন্য। যিনি এই শিল্পকলা অবদানের জন্য পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন। ঠিক আছে, এরপর চলে যাও 3 নম্বর কোশ্চেনে। জনপ্রতিনিধিত্ব আইন আরপিএ 1951 এর কোন ধারা বন্দীদের তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে? বন্দী মানে যারা কয়েদি, তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, সেটা কোন ধারা? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, ধারা 62(5). 62(5). দেশীয় খেলাটার নাম কি না হচ্ছে কালারিপায়াত্তু। কোথা থেকে উদ্ভূত হয়েছে? এটা একটা খেলা, কালারিপায়াত্তু। তো এটা কোথা থেকে উদ্ভূত হয়েছে? কেরালা, তামিলনাড়ু, গোয়া, না হচ্ছে কর্ণাটক? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, কেরালা থেকে উদ্ভূত হয়েছে। তারপরে দেখো 5 নম্বর, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের ফলে প্রাথমিকভাবে এইচওয়াইভি বীজ ব্যবহারের কারণে কৃষি উৎপাদনের বৃদ্ধি পায়। তো এখানে এই এইচওয়াইভি উল্লেখ করে, কিসের উল্লেখ করে? এই এইচওয়াইভি অর্থাৎ এইচওয়াইভির ফুল ফর্মটা কী সেটা আমাদেরকে এখানে বলতে হবে। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অপশান নাম্বার 3 হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। এখান থেকে দেখে নাও, আমি আগের ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যে সবুজ বিপ্লব থেকে আরও কিছু নোটস আমরা পরের ক্লাসে দেব। আগে 10 নম্বর ক্লাসে কিছু সবুজ বিপ্লব সম্পর্কে তোমাদের তথ্য দিয়েছি, তো আরও কিছু তথ্য আজকে জেনে নাও।
সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন উইলিয়াম গড এবং নরম্যান বোরলাগ, যিনি সবুজ বিপ্লবের জনক, তাই তো নরম্যান বোরলাগ সবুজ বিপ্লবের জনক বলা হয়। তারপরে ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় না, হচ্ছে এম.এস. স্বামীনাথনকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এছাড়া ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লবের ফলে বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ কৃষি পণ্যের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এখানে যতগুলো যে তথ্যগুলো দিয়েছি না, প্রত্যেকটা তথ্য কোনো না কোনো এসএসসির এক্সামে এসেছে, সেই সকল তথ্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, যাতে পরবর্তীতে তোমাদের যে কোনো এক্সামে আবার কিন্তু আসার চান্স রয়েছে। সবুজ বিপ্লব কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। ড্যাশ শিখ উৎসবের একটি রূপ। শিখ উৎসবের একটা রূপ কোনটা? ভৈরব, কল্যাণ, খামাজ, না হচ্ছে হোলা মহল্লা? তো অবশ্যই সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, হোলা মহল্লা। হোলা মহল্লা একটা শিখ উৎসবের একটি রূপ। এই হোলা মহল্লা একটা গুরুত্বপূর্ণ শিখ উৎসব যা ব্যাপক উৎসাহের সাথে পালিত হয়। এটি দশম শিখ গুরু গোবিন্দ সিং দ্বারা কিন্তু সামরিক অনুশীলন এবং মিথ্যা যুদ্ধের জন্য একটা সমাবেশ হিসেবে শুরু করা হয়েছিল। তাহলে এই যে হোলা মহল্লা, যেটা কার দশম শিখ গুরু, নাম কি? গুরু গোবিন্দ সিং দ্বারা শুরু করা হয়েছিল। তারপরে দেখো 7 নম্বর, কোন আবিষ্কারের জন্য হেনরি বেকারেল 1903 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1903 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন হেনরি বেকারেল। কোনটা, কি আবিষ্কারের জন্য? হেনরি বেকারের নাম বলা মানেই তোমাদেরকে কি মনে আসতে হবে? অবশ্যই মনে রাখতে হবে তেজস্ক্রিয়তা, স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1903 সালে হেনরি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য পিয়ের কুরি এবং মেরি কুরির সাথে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করে নেন। ঠিক আছে, তো হেনরির সঙ্গে আরও পিয়ের কুরি আর মেরি কুরি 3 জন নোবেল পুরস্কার নিয়েছিল। তেজস্ক্রিয়তার এসআই একক কী হবে না, হচ্ছে বেকারেল। এই বেকারেলের নাম অনুসারে করা হয়েছিল, হেনরি বেকারেলের নাম অনুসারে বেকারেলটা করা হয়েছিল তেজস্ক্রিয়তার এসআই একক। মনে রাখো, এক্সামে আসে। 1903 সালে বেকারেল বিটা কণার বৈশিষ্ট্যগুলি গণনা করে দেখতে পান যে নিউক্লিয়াসটি ছেড়ে যাওয়া উচ্চ গতির ইলেকট্রনগুলির সাথে তাদের পরিমাপগুলি সমান। আর 1901 সালে বেকারেল আবিষ্কার করেছিলেন যে তেজস্ক্রিয়তা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই অগ্রগতি রেডিওথেরাপি আবিষ্কার অবদানে রাখে, যা এখনও ক্যান্সারের যে চিকিৎসা রেডিওথেরাপি সেখানে ব্যবহার করা হয়। তারপরে চলে যাও 8 নম্বর কোশ্চেন। গুড ফ্রাইডে কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো সামনেই আসছে গুড ফ্রাইডে, তো সেই গুড ফ্রাইডে এটা কোন ধর্মের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্কিত। গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন। এটি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ এবং ক্যালভারিতে তার মৃত্যু স্মরণ করে পালন করা হয়। ঠিক আছে, যীশু খ্রিস্টের যে মৃত্যু, সেই মৃত্যুটাকে স্মরণ করেই পালন করা হয় গুড ফ্রাইডে। 9 নম্বর দেখো, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক অভিহিত মূল্যে ছাড় দিয়ে জারি করে? নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক অভিহিত মূল্যে ছাড় দিয়ে জারি করে? সেটা হচ্ছে আমানতের সার্টিফিকেট। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। এছাড়া বাকি যেগুলো এখানে অপশানে রয়েছে, প্রতিশ্রুতিপত্র, যেটা কি না, যেটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের লিখিত প্রতিশ্রুতি, কিন্তু ছাড়ের ভিত্তিতে জারি করা হয় না। এটা বাণিজ্যিক কাগজপত্র হলো যেটা বাণিজ্যিক ব্যাংক নয়, কর্পোরেশন কর্তৃক জারি করা অসুরক্ষিত স্বল্পমেয়াদী ঋণপত্র। আর ট্রেজারি বিলটা হচ্ছে স্বল্পমেয়াদী সরকারি সিকিউরিটিস, যা ছাড়ে জারি করা হয় কিন্তু সরকার কর্তৃক, বাণিজ্যিক ব্যাংক নয়। তারপরে দেখো 10 নম্বর, দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ড্যাশ স্থলভাগ যা নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি আয়তক্ষেত্রাকার, চতুর্ভুজ, না ত্রিভুজাকার, না ষড়ভুজাকার স্থলভাগ বলো, যা নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমি তাহলে নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। এটা একটা ত্রিভুজাকার, কী হবে? ত্রিভুজাকার স্থলভাগ। দাক্ষিণাত্য মালভূমি 8টি ভারতীয় রাজ্য জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় কিছু অংশ। 8খানা রাজ্য জুড়ে
দাক্ষিণাত্য মালভূমি। এই মালভূমিতে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সহ বেশ কয়েকটি প্রধান নদী রয়েছে, যা এই অঞ্চলের সেচ এবং জল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না, ক্লাসটা দেখতে দেখতেই কিন্তু সামান্য লাইকের বাটনে হাত দিলেই লাইক হয়ে যায়, বেশি কষ্ট করতে হয় না, ঠিক আছে? কিন্তু লাইকটা করলে আমাদের ভালো লাগে, তোমাদের কতজনের ক্লাসটা ভালো লাগছে সেটা আমরা বুঝবো কী করে? এই লাইক কমেন্ট এগুলো দেখেই তো, নাকি? তাহলে তবে তো আমরা পরবর্তী ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। এই ধরনের আরও এক্সট্রা ডিটেলস আমরা আরও বাড়াতে চাইব। কি তোমাদের যে ক্লাসের আকৃষ্ট দেখেই আমরা কিন্তু পরবর্তী ক্লাস নিয়ে আসার যে আমাদেরও একটা থাকে যে হ্যাঁ, যে এরা ক্লাস দেখছে, এদের চাহিদা রয়েছে যে আরও এক্সট্রা ডিটেলসের। একজন কমেন্ট করেছিল এক্সট্রা ডিটেলস স্যার আরও বাড়াতে, প্রত্যেকটা কোশ্চেনে বাড়াতে বলছে। তো আজকে আমরা কিছু এক্সট্রা ডিটেলস আরও বেশি করে অ্যাড করার চেষ্টা করেছি। তো পরবর্তীতে এইভাবে আমরা আরও বাড়াবো। তো সেটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কীভাবে চাইছো, ঠিক আছে? তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তারই সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেনটা দেখে নাও। নিচের কোনটি মাইক্রোসফট ওয়ার্ড নথিতে পাঠ্যের ডিফল্ট অ্যালাইনমেন্ট? মাইক্রোসফট ওয়ার্ড নথিতে পাঠ্যের ডিফল্ট অ্যালাইনমেন্ট কোনটা? সেটা হচ্ছে লেফট হয়ে যাবে, অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। এই যে লেফট অ্যালাইনমেন্ট হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট টেক্সটের ডিফল্ট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট টেক্সটটি বাম মার্জিনের সাথে সারিবদ্ধ থাকে এবং টেক্সটের ডান প্রান্ত অসম হয়। যেমন আমি এই যে আমার যে সারিগুলো রয়েছে, দেখো এখানে দেখো বাম পাশে সমান রয়েছে, একদম প্রত্যেকটা লাইন বাই লাইন রয়েছে, কিন্তু ডান পাশে যদি দেখো এভাবে অসম রয়েছে না, কেউ সমান রয়েছে। দেখো বাম পাশে যেভাবে সমান রয়েছে, ডান পাশটা কি সেভাবে রয়েছে? নেই কিন্তু, তাই কি না? তো এটাই হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। তো 12 নম্বর কোশ্চেন দেখো এবার, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আমেদাবাদ গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর। আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। গ্রেট ব্রিটেন ম্যানচেস্টার সুপরিচিত কটন টেক্সটাইল কেন্দ্রের কারণে শহরটি পরিচিত। শহরটি ভারতের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী। শহরটি পূর্বের বোস্টন নামেও পরিচিত, আর শহরটির আগে কর্ণাবতী নামে পরিচিত ছিল। আর আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। তো এই তথ্যগুলো আমেদাবাদ সম্পর্কে জেনে রাখো, ঠিক আছে? প্রত্যেকটা আমেদাবাদ সম্পর্কে তথ্য। 13 নম্বর দেখো, কোন রাজ্যের সরকার তানসেন সম্মান প্রবর্তন করেছে? তানসেন সম্মানটা দেওয়া হয় কোন রাজ্য সরকার এটা দিয়ে থাকে? মধ্যপ্রদেশ সরকার দিয়ে থাকে। তো এখানে আরও কোশ্চেন আসতে পারে কি, এই পুরস্কার কাদের ক্ষেত্রে দেওয়া হয় না, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রদান করা হয়। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, যে শাস্ত্রীয় সঙ্গীতগুলো রয়েছে, এটি কিংবদন্তি সঙ্গীত তানসেনের নামে নামকরণ করা হয়েছে। তানসেন সম্মান, যিনি মুঘল সম্রাট আকবরের নবরত্ন ছিলেন। এই যে তানসেনকে আকবরের যে নবরত্ন, সেই নবরত্নের একজন ছিলেন। এরপরে চলে যাও 14 নম্বর কোশ্চেন। 1773 সালে ইংল্যান্ডের রাজা কর্তৃক কোন আইনে ঘোষণার মাধ্যমে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়? কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পথটা প্রশস্ত হয় 1773 সালে। তিনি হচ্ছেন কে না, তিনি নয়, সেটা হচ্ছে কোন আইনটা হচ্ছে, সেটা হচ্ছে রেগুলেটিং আইন। ইংল্যান্ডের রাজা কর্তৃক রেগুলেটিং আইনের ঘোষণার মাধ্যমে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পথটা আরও প্রশস্ত হয়ে যায়। এই রেগুলেটিং অ্যাক্ট বা যেটা তোমরা নিয়ন্ত্রণী আইন দেখতে পেতে পারো, কোথাও বা প্রবিধান আইনও দেখতে পেতে পারো। সবই একই, নিয়ন্ত্রণী বা প্রবিধান আইন বা রেগুলেটিং অ্যাক্ট। 1773 দ্বারা বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছিল। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। দেখতেই পাচ্ছ এখানে সাইডে লিখে দিচ্ছি কোনটা কোন এক্সামে এসছে। এইরকমভাবে আমাদের এমটিএসের যে পিডিএফটা তৈরি করেছি, সেখানে যে এক্সট্রা ডিটেলসগুলো আমরা অ্যাড করেছি, সেখানে কিন্তু এইভাবেই এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করা রয়েছে। প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস তার সাইডে কোন এক্সট্রা ডিটেলসটা কোন এক্সামে এসে সেগুলোও কিন্তু লিখে দেওয়া রয়েছে, ঠিক আছে?
এই রেগুলেটিং আইনটি ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এর ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য নকশা করা হয়েছিল। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অধীনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর চলে যাও 15 নম্বর কোশ্চেন। খাদ্যের অণুজীবের বৃদ্ধি রোধ করার জন্য তাপমাত্রা বাড়িয়ে খাদ্যের গুণমান রক্ষার কৌশলকে কে তৈরি করেন? খাদ্যে অণুজীবের বৃদ্ধি রোধ করার জন্য তাপমাত্রা বাড়িয়ে খাদ্যের গুণমান রক্ষার কৌশল কে তৈরি করেন? লুই পাস্তুর তৈরি করেন। এই লুই পাস্তুর খাবারের অণুজীবের বৃদ্ধি রোধ করার জন্য তাপমাত্রা বৃদ্ধি করে খাবারের মান বজায় রাখার কৌশলটি আবিষ্কার করেছিলেন। এই প্রক্রিয়াটি পাস্তুরাইজেশন নামে পরিচিত, পাস্তুরাইজেশন যেটাকে বলা হয়, যা লুই পাস্তুর নামে নামকরণ করা হয়েছে। তারপরে দেখো আদমশুমারি 2011 অনুযায়ী দশকে জনসংখ্যা বৃদ্ধি দেশ ছিল, দশকে জনসংখ্যা বৃদ্ধি ছিল 17.64%। পূর্ব ভারতের পাল রাজবংশ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? পাল রাজবংশ সম্পর্কে কোনটা ভুল? সেটা হচ্ছে ধর্মপাল ভালভি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ধর্মপাল কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। ততক্ষণে আমরা আর বাকি নোটসগুলো একটু দেখে নিই। দেবপাল ছিলেন গোপালের নাতি। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, আর পাল রাজবংশ গোপাল দ্বারা প্রতিষ্ঠিত। তিনটে তথ্য কিন্তু একদম ঠিক, তিনটে তথ্য ভালো করে মনে রাখো। বাকি আর একটা যেটা তথ্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে ধর্মপাল যিনি কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 18 নম্বর দেখো, ভারতের প্রথম হকি ক্লাব কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে মেরিটাইম অ্যান্টি পাইরেসি অ্যাক্ট 2022 ড্যাশে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছিল। কবে? 31শে জানুয়ারি 2023 রাষ্ট্রপতির সম্মতি পেয়েছিল। সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদ? ধারা 26 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। ধারা 25 থেকে 28, ভালো করে মনে রাখো, 25 থেকে 28 ভারতের সংবিধানে ধর্মের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে 25 নম্বরে বলা রয়েছে বিবেকের স্বাধীনতা এবং জনশৃঙ্খলা, নৈতিকতা এবং স্বাস্থ্যের সাপেক্ষে স্বাধীনভাবে ধর্ম পালন, অনুশীলন এবং প্রচার করার অধিকারকে নিশ্চয়তা দেয়। ধারা 26 ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করে। ধারা 27 কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচারের জন্য কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা থেকে রাষ্ট্রকে নিষিদ্ধ করে। আর ধারা 28 রাষ্ট্রকে সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় তহবিলের বাইরে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধর্মীয় নির্দেশ প্রদান করতে নিষেধ করে। তো 25 থেকে 28 ভালো করে প্রত্যেকটা মনে রাখো। তারপরে চলে যাও 21 নম্বরে। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, এইরকমই এক্সট্রা ডিটেলস সহ যদি ক্লাসটা চাও তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। এবার দেখো ব্যানানা কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো কোন শব্দ কোন খেলার সাথে যুক্ত সেটাও কিন্তু আমরা এমটিএসে যে পিডিএফ 14খানা টপিক যে পিডিএফটা তৈরি করেছি সেখানেও কিন্তু দেওয়া রয়েছে। এগুলো কিন্তু এক্সামে আসে, এই জন্য আমরা দিয়ে দিয়েছি। ব্যানানা কিক শব্দটা যেটা হচ্ছে কোন খেলার সাথে? যেটা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এছাড়া ফুটবলে দেখো আরও ব্যানানা কিক তো হয়ে গেল, হেড আছে, প্ল্যান্টি কিক আছে, ড্রিবল, অফসাইড, হ্যাট্রিক, ফাউল, লেফট আউট, গোল, রাইট আউট, স্টপার, ডিফেন্ডার, মুভ, পাস, কভার বিক, বেস লাইন, রিবাউন্ড, এগুলো প্রত্যেকটা ফুটবলের সঙ্গে যুক্ত প্রত্যেকটা শব্দ। এরপর 22 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ? সেটা কোনটা? না, সেটা হচ্ছে হার্ডওয়্যার প্রসেসর, একটা হার্ডওয়্যার প্রসেসর, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাকি প্রোগ্রামিং ভাষা যেটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়, তবে নিজে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নয়, সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয় প্রোগ্রামিং ভাষা। ওয়েব ব্রাউজার যেটা আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ইন্টারনেট অ্যাক্সেস এবং নেভিগেট করতে ব্যবহৃত হয়।
আর অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স পরিচালনা করে। 23 নম্বর দেখো উড়সা। উড়সা মেজর হলো একটি কি ইউআরএসি, এটা একটা হচ্ছে নক্ষত্রপুঞ্জ। গ্রীষ্মকালে রাতে প্রথম দিকে দেখা যায় এমন একটি বিখ্যাত নক্ষত্রপুঞ্জ উড়সা মেজর। এটি গ্রেট বিয়ার বা সপ্তর্ষি নামে পরিচিত। গ্রেট বিয়ার বা সপ্তর্ষি মণ্ডল যেটা, ঠিক আছে। এই নক্ষত্রমণ্ডলে 7টা বিশিষ্ট নক্ষত্র রয়েছে। এটি দেখতে একটা বড় হাতা বা প্রশ্নবোধক চিহ্নের মতো। 24 নম্বর কোশ্চেন দেখো, জানুয়ারি 2022 সালে ভারত সরকার ইউক্রেন আটকে পড়া ভারতীয় সরিয়ে নেওয়ার জন্য কোন উচ্ছেদ অভিযান শুরু করেছিল? ইউক্রেনে যে আটকে ছিল ভারতীয় তাদেরকে সরানোর জন্য অপারেশন গঙ্গা এই অভিযানটা শুরু করেছিল। তারপরে আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন 25 নম্বর, একটি পরিস্থিতিতে যেখানে এ অর্থাৎ একজন মহিলা আর বি হচ্ছে একজন পুরুষ একই অফিসে একই পদে একই কাজে প্রকৃতিতে কিন্তু অসম বেতনে কাজ করছে, ঠিক আছে। তাহলে সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি প্রযোজ্য হবে? এখানে পুরুষ মহিলা দুজন রয়েছেন কিন্তু দুজনের অসম বেতন, সমান বেতন না। তো এখানে ধারা 39D এটাই কিন্তু এই অনুচ্ছেদের প্রযোজ্য হবে এখানে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লাগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে তো অবশ্যই বলবো লাইকটা করে ফেলো দেরি না করে। তার সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। বেল আইকনে ক্লিক করলে কী হবে না, আমরা যখনই ক্লাস আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো এই ধরনের এক্সট্রা ডিটেলস সহ জিকে ক্লাস এসএসসির বাংলাতে তোমরা কিন্তু খুবই কম পাবে। একমাত্র আমরাই এই ক্লাসগুলো করিয়ে থাকি। প্রথম থেকেই আমরা শুরু করেছিলাম যবে থেকে এমটিএসের বাংলা এক্সাম শুরু হয়েছে তবে থেকে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি এমটিএস বা যে কোনো এক্সামে তোমরা প্রিপারেশান নিচ্ছ। আর এমটিএসের পিডিএফ চার্টটা নিতে গেলে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। তো যদি প্রয়োজন নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।